মহারাজ, দেখতে দেখতে তো বেশ কয়েকটা দিন পার হয়ে গেল, এখনও রাজকুমার ফিরে এলো না। সত্যি এবার আমি যে আর সহ্য করতে পারছি না। আমার মনটার মধ্যে যে বড্ড অস্থিরতা কাজ করছে। আপনি একটু দেখুন না, সৈন্য সামন্ত পাঠিয়ে আমার রাজকুমারের কোনো একটা খবর পাওয়া যায় কি না। রানী, তোমার কি মনে হয় আমি এখনো চুপচাপ বসে আছি? আমি অনেক আগেই সৈন্য সামন্ত পাঠিয়ে দিয়েছি আমার রাজকুমারকে খুঁজে বের করে আনার জন্য। সত্যি বলতে রাজকুমার ছাড়া যে আমার বড্ড খারাপ লাগছে। জানি না ওদিকে রাজকুমার এখন কি অবস্থায় আছে, সেটাও আমি জানি না। আর ওই মেয়েটিকে খুঁজে পেয়েছে কিনা সেসবেরও কোনো খবর আমাদের কাছে নেই। তাই তো আমি আর দেরি না করে ওর জন্য সৈন্য পাঠিয়ে দিয়েছি। ওদিকে রাজকুমার মরণ বিন বাজিয়ে যেতেই থাকে। অনেকটা সময় ধরে সে মরণ বিন বাজাতে থাকে, আর অবশেষে সে মরণ বিনের সুর পৌঁছে যায় কালনাগিনীর কানে। কালনাগিনী মরণ বিনের সুর শুনতে পেয়ে একেবারেই অস্থির হয়ে পড়ে। এ কি? এটা আমি কি শুনছি? আমি তো বীণের সুর শুনতে পাচ্ছি। আশেপাশে কেউ কি বীণ বাজাচ্ছে? না না না, আশেপাশে যদি কেউ বীণ বাজাতো তাহলে সেই বীণের সুর আমার কানে এসে পৌঁছানোর কথা নয়। কারণ আমি তো আমার আস্তানা এমনভাবে সুরক্ষিত করে রেখেছি যে যত বড়ই বীণ বাজাক না কেন, কিছুতেই আমার আস্তানা ভেদ করেই ওই বীণের সুর কোনো রকম আমার কান অব্দি পৌঁছাবে না। তাহলে এই বীণের সুর কোথা থেকে আসছে? আর তাছাড়া এই বীণের সুর তো সাধারণ বীণের সুরের মতো নয়, এটা তো মনে হচ্ছে ওই মরণ বীণের সুর। মনে হচ্ছে কি, হ্যাঁ হ্যাঁ, সত্যি তো। কিন্তু কেউ ওই মরণ বিন কি করে বাজাতে পারে? এই মরণ বিনের সুরে তো আমি কিছুতেই স্থির থাকতে পারছি না। না না, আমাকে এই বিনের সুর অনুসরণ করে ছুটে যেতেই হবে। তবে আমি যদি এই মরণ বিনের সুর অনুসরণ করে গিয়ে ওই অভাগী শরীর থেকে বিষ তুলে নেই, তাহলে আমার মৃত্যু নিশ্চিত। না না না, আমি কিছুতেই আমার মৃত্যু মেনে নিতে পারবো না। আর তাই আমার যত কষ্টই হোক, আমাকে অনেকটা সময় ধরে এখানে থাকতে হবে। কারণ আমি জানি একটা মানুষ খুব বেশি সময় ধরে নিজের দম রাখতে পারে না। আর সে যদি নিজের দমই না রাখতে পারে, তাহলে কি করে অনেকটা সময় ধরে ওই বিন বাজাবে? ও তো ওই বিন বাজানো বন্ধ করে দেবে, আর আমিও রক্ষা পেয়ে যাব। তাই আমার যত কষ্ট হোক না কেন, আমাকে যে সহ্য করে হলেও টিকে থাকতেই হবে। ওদিকে রাজকুমার বিন বাজাতে বাজাতে ক্লান্ত হয়ে যায়, কিন্তু কালনাগিনী তখনও সেই বিনের সুর অনুসরণ করে এগিয়ে না আসায় সে অনেক বেশি ভয় পায়। কিন্তু তারপরও রাজকুমার কিছুতেই তার বিন বাজানো বন্ধ করে না। সে বিন বাজাতেই থাকে, কিন্তু বদ্যি বুড়ি পড়ে যায় বড্ড দুশ্চিন্তায়, কারণ সময় যে অনেকটা পেরিয়ে গিয়েছিল। এ কি? রাজকুমার তো একেবারে নিস্তেজ হয়ে পড়ছে। সে তো কিছুতেই বিন বাজাতে পারছে না, কিন্তু তারপরও সে নিজের শরীরের উপর জোর করে বিন বাজাচ্ছে। কিন্তু এভাবে আর কতক্ষণ? ওদিকে হয়তো বা কালনাগিনী অবধি এই বিনের সুর পৌঁছে গেছে, কিন্তু কালনাগিনী তো অনেক চালাক। সে তো কিছুতে ওই বীরের সুর অনুসরণ করে সহজে ফিরে আসতে চাইবে না। তাই তো ইচ্ছে করে এতটা দেরি করছে। কিন্তু এদিকে রাজকুমার এভাবে কতক্ষণ বিন বাজাবে, আমি তো সেটাই বুঝতে পারছি না। হে বিধাতা, তুমি রাজকুমারকে শক্তি দাও, ও যেন কিছুতেই বীণের সুর বন্ধ না করে। রাজকুমার বিন বাজাতে থাকে। নাগরানী, বেশ খানিকটা সময় তো হয়ে গেল, কই এখনো তো কালনাগিনী আসছে না। তার মানে কি কালনাগিনী আর আসবে না? কালনাগিনী অনেক চালাক, আর তাই তো সে ইচ্ছে করে এতটা দেরি করছে। কিন্তু কালনাগিনী যতই দেরি করুক না কেন, আমার মনের বিশ্বাস রাজকুমার কিছুতেই তার ভালোবাসার কাছে হেরে যাবে না। সে বিন বাজিয়ে যেতেই থাকবে, আর কালনাগিনীকে এই বিনের সুরে যে ছুটে আসতেই হবে। কিছুতেই কিছুতেই ও এই সুর থেকে নিস্তার পাবে না। কিন্তু আর কতক্ষণ? আমার যে সত্যি এবার রাজকুমারের জন্য বড্ড কষ্ট হচ্ছে নাগরানী।
রাজকুমার আমার অবাগের জন্য এতটা কষ্ট করছে, অথচ ওই কাল নাগিনী ইচ্ছে করে এত দেরি করছে, আর রাজকুমার আর আমার অবাগী দুজনকেই কষ্ট দিচ্ছে। ওদিকে কালনাগিনী অনেক চেষ্টা করে নিজেকে আটকানোর জন্য, কিন্তু সে বিনের সুরে কোনোভাবেই নিজেকে স্থির রাখতে পারছিল না, আর অবশেষে সে নাগিন রূপ ধারণ করে। এ কি, আমি তো নাগিন রূপ ধারণ করে ফেললাম। এটা এটা তো আমার নিয়ন্ত্রণ ছাড়াই হয়েছে। এখন এখন আমি কি করব? আমি যে আর কোনোভাবেই স্থির থাকতে পারছি না। এবার যে আমাকে এই বিনের সুর অনুসরণ করে এগিয়ে যেতেই হবে, কিন্তু আমি বুঝতে পারছি না যে কে কে এতটা সময় ধরে এখনো বিন বাজিয়েই চলেছে। কোনো সাধারণ মানুষের পক্ষে তো এতটা সময় ধরে বিন বাজিয়ে চলা সম্ভব নয়। তাহলে কি সত্যি আমাকে ওই বিনের সুর অনুসরণ করে এগিয়ে যেতেই হবে? হ্যাঁ, তাই তো দেখছি। আমার শরীরের মধ্যে যন্ত্রণা শুরু হয়ে গেছে। আমি যে আর পারছি না, আমি যে আর কোনোভাবেই টিকে থাকতে পারছি না। এখন আমি কি করব? আমাকে যে ছুটতেই হবে। এই কথা বলে কালনাগিনী নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সেই বিনের সুর অনুসরণ করে এগিয়ে যেতে থাকে। ওদিকে তন্দ্রা রূপনগর রাজ্যে গিয়ে হাজির হয়ে যায়। এই তো আমি রূপনগর রাজ্যে এসে হাজির হয়েছি, আর আমাকে এখনই এই রাজ্যের উপর প্রভাব বিস্তার করতে হবে, আর এই রাজ্যের রাজকন্যা হয়ে উঠতে হবে আমাকে। কিন্তু তার আগে আমাকে জানতে হবে যে এই রাজ্যের রাজা রানী আর রাজকন্যা বা রাজপুত্র কে কে আছে আর কে কেই বা নেই। কারণ আমি তো ওই রাজ্যে রাজাকে বলে এসেছি আমি এই রাজ্যের একমাত্র রাজকন্যা, আর আমার মাও বেঁচে নেই। আর তাই তো এই রাজ্যের রানী যদি বেঁচে থাকে তাহলে তাকে তো পৃথিবী থেকে চিরবিদায় করতে হবে, আর যদি কোনো রাজকুমার বা রাজপুত্র থেকে থাকে তাহলে আমি তাদেরকেও শেষ করে দেব, শুধুমাত্র রাজাকে বাঁচিয়ে রাখবো। কারণ আমাকে তো এই রাজ্য সমেত রাজাকেও চায়। আর তাই তো আমাকে এই রাজ্যে প্রথমত সূচ হয়ে ঢুকতে হবে, আর ফাল হয়ে বেরোবো আমি। তবে এভাবে তো রাজ্যে সহজে ঢোকা যাবে না, তাতে করে আমার কাজটা যে বড্ড কঠিন হয়ে যাবে, আর এই রাজ্যের রাজার কাছে সন্দেহ হতে পারে, এমনকি আমি তার কাছে বন্দী হয়ে যেতে পারি। আর তাই তো যা করার আমাকে বুদ্ধি করে করতে হবে, লাগলে আমাকে ছদ্মবেশ ধারণ করতে হবে। হ্যাঁ, ছদ্মবেশ। আমি এই ছদ্মবেশই ধারণ করব, যেন খুব সহজেই রাজপ্রাসাদে আমি ঢুকে যেতে পারি। এই কথা বলে তন্দ্রা একটি দাসীর রূপ ধারণ করে। এবার এবার ভালো হয়েছে, আর কেউ আমাকে সন্দেহ করবে না, আর এই রাজপ্রাসাদে ঢুকতেও আমার কোনো বাধা পেতে হবে না। এখনই এই রাজপ্রাসাদে ঢুকবো আমি। ওদিকে রাজকুমার আর কোনোভাবেই বিন বাজাতে পারছিল না, সে যেন আস্তে আস্তে আরো বেশি নিস্তেজ হয়ে যাচ্ছিল। কিন্তু তারপরও রাজকুমার কিছুতেই হাল ছাড়ে না। একসময় রাজকুমারের মুখ থেকে রক্ত ঝরতে শুরু করে। তারপরও রাজকুমার বিন বাজানো না থামিয়ে বিন বাজাতে থাকে। না না, আমি আর পারছি না, আর কোনোভাবেই আমি আমার দম টিকিয়ে রাখতে পারছি না। এবার মনে হচ্ছে এই রক্তের সাথে সাথে আমার প্রাণটাও বেরিয়ে যাবে। যদি সেটাই হয় তাহলে আমার অভাগের কি হবে? আমি তো নিজে প্রাণ হারাবো ঠিকই, কিন্তু আমার অভাগীকেও যে আমি বাঁচাতে পারবো না। আর আমি যেহেতু এতটা সময় ধরে বিন বাজিয়েছি, আমার বিশ্বাস নিশ্চয়ই কালনাগিনী এখন এখানে আসার জন্য রওনা দিয়েছে। তাই আমি যতটা সময় পারি আমাকে বিন বাজিয়ে যেতেই হবে। আমার শেষ নিঃশ্বাসটুকু দিয়ে হলেও আমি বিন বাজিয়ে যাব। আমি কিছুতেই হাল ছাড়বো না, কিছুতেই না। রাজকুমারের বড্ড কষ্ট হচ্ছিল, কিন্তু তারপরও রাজকুমার নিজের মনের শক্তিতে বিন বাজিয়ে যেতে থাকে। বদ্যি বুড়ি রাজকুমারের এমন রক্তাক্ত অবস্থা দেখে আরো বেশি ভয় পেয়ে যায়। মনে হচ্ছে সব কিছু এবার শেষ হতে চলেছে। রাজকুমার তো আর পারছে না। রাজকুমারের মুখ থেকে তো ইতিমধ্যে রক্ত ঝরতে শুরু করেছে। এর মধ্যে রাজকুমার আর কতটা সময়ই বা বিন বাঁচাতে পারবে? ও তো এক্ষুনি হাল ছেড়ে দেবে। ও ছেড়ে দেবে কি? ও নিজের শরীরই তো আর কুলোতে পারছে না। এখন পর্যন্ত তো কালনাগিনীর
কোনো কায়া ছায়ায় দেখতে পাচ্ছি না। কি হবে এখন, কি হবে কিছুই তো বুঝতে পারছি না। বিধাতা, তুমি রাজকুমারকে সাহায্য করো, ওকে শক্তি দাও, আর ওই কাল নাগিনীকে যেভাবেই হোক তুমি এখানে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করো। রাজকুমার তার ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য নিজের জীবন বিপন্ন করে বীণ বাজাতে থাকে। আর অবশেষে রাজকুমারের ভালোবাসার কাছে কালনাগিনীর শক্তি এবং জিদ পরাজিত হয়ে যায়। কালনাগিনী ছুটে আসতে বাধ্য হয় বুদ্ধিবুড়ির কুটিরে। সে দ্রুত গতিতে ছুটে গিয়ে অভাগীর কাছে হাজির হয়। নাগরানী, দেখলেন তো নাগরানী, কাল নাগিনী ছুটে এসেছে। তার মানে বিধাতা আমাদের সহায় হয়েছে। রাজকুমার পেরেছে ওই বীণের সুরে কাল নাগিনীকে অবাগীর কাছে টেনে আনতে। এখনো অবাগী শরীর থেকে বিষ তুলে নিলে আমার অবাগী সুস্থ হয়ে যাবে, আর ওই কাল নাগিনী চিরকালের মতো মারা যাবে। আর এটাই ওর সব থেকে বড় শাস্তি। হ্যাঁ, সত্যি সত্যি এখন যে আমার বড় শান্তি লাগছে। এবার আর অভাগীকে এভাবে অচেতন হয়ে থাকতে হবে না। অভাগীর কষ্টের দিন শেষ হতে চলেছে। অভাগী আবার চোখ মেলে তাকাবে আর আবার সুস্থ হয়ে যাবে, আর কাল নাগিনী নিজেই নিজের শাস্তি পাবে। এই তো কাল নাগিনী এখানে এসে হাজির হয়েছে। রাজকুমার, তুমি পেরেছো রাজকুমার। এই কাল নাগিনীকে বশ করে এখানে নিয়ে আসতে পেরেছো। তবে রাজকুমার, তুমি কিন্তু কোনোভাবে একটি বারের জন্য বীণ বাজানো বন্ধ করবে না, তাহলে যে মহা বিপদ হয়ে যাবে। যতক্ষণ না এই কাল নাগিনী অবাগী শরীর থেকে বিষ তুলে নিচ্ছে, ততক্ষণ কিছুতেই তুমি বীণ বাজানো বন্ধ করবে না, তাতে যাই হয়ে যাক না কেন। না, এই শেষ মুহূর্তে এসে আমি কোনোভাবে হাল ছাড়বো না। তাতে যদি আমার মৃত্যু হয় তাও হোক, তবে আমি যেহেতু কাল নাগিনীকে এখানে হাজির করতে পেরেছি, সেহেতু আমার অবাগীর শরীর থেকে বিষ না তুলে নেওয়া পর্যন্ত কিছুতেই আমি এই বীণ বাজানো বন্ধ করব না। রাজকুমারের শত কষ্ট হওয়ার পরেও সে বীণ বাজাতে থাকে, আর কালনাগিনী ক্রমশ দুর্বল হতে থাকে। না, আর পারলাম না আমি নিজেকে রক্ষা করতে। এই বীণের সুর আমাকে ঘায়েল করে ফেলেছে। এই বীণের সুরে আমি যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারলাম না আর কোনোভাবে। আর তাই আমাকে এখনই অবাগী শরীর থেকে বিষ তুলতে হবে, না হলে আমার শরীরে যে পরিমাণ যন্ত্রণা শুরু হয়েছে এর থেকে মৃত্যু অনেক ভালো। তবে আমি এরকমভাবে নিজের কারণে মৃত্যুবরণ করব, এটা কখনো ভাবতে পারিনি। না, আমার তো এই পরিণতি হওয়ার কথা ছিল না। এখন তো আমাকে বাধ্য হয়ে অবাগী শরীর থেকে বিষ তুলতেই হবে। আর আমার শরীরে এত যন্ত্রণা হচ্ছে, আমার আর সহ্য হচ্ছে না। আর তাই আমার মরে যাওয়াটাই ভালো। এই কথা বলে কালনাগিনী আর একটু দেরি না করে অভাগীর শরীর থেকে বিষ তুলে নেয়। আর অভাগীর শরীর থেকে বিষ তুলে নেওয়ার সাথে সাথেই কালনাগিনীর শরীরে আগুন ধরে যায়, আর সে আগুনে জ্বলে পুড়ে নিঃশেষ হয়ে যায়। আর রাজকুমার বীণ বাজানো বন্ধ করে দেয়। সাথে সাথে অভাগীরও জ্ঞান ফিরে আসে, আর সাথে সাথে রাজকুমারও অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। রাজকুমার, কি হলো কি রাজকুমার? কি রাজকুমার তো অচেতন হয়ে পড়লো। কি হবে কি এখন? রাজকুমার কি বেঁচে আছে নাকি সে প্রাণ ত্যাগ করলো? কি হলো কিছুই তো বুঝতে পারছি না, কি হবে? বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা ঝিয়ের মেয়ের ভাগ্য গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।